দেব, আমি আমার সকল সম্পদ যক্ষিণীর হাতে তুলে দিতে চাই। আমি আর কতদিন বাঁচবো জানি না। আমার বংশের লোকেরা ছাড়া এই ধন সম্পদ কেউ যেন ভোগ করতে না পারে। ঠিক আছে, আমি আমার তন্ত্রশক্তি দিয়ে এই যক্ষিণীকে জাগিয়ে তুলব। গুরুদেব যক্ষিণীকে জাগানোর জন্য মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর মূর্তি বেরিয়ে আসে আর অট্ট হাসিতে ফেটে পড়ে। কিছুক্ষণ পর মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। শোন জমিদার, তোর বংশের কেউ যদি এই সম্পত্তি নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে বছরের প্রথম অমাবস্যায় একটি করে লোককে ওই বাড়ির ভেতরে পাঠাতে হবে। এইভাবে 5 বছর এই কাজটা করতে পারলেই সে সব ধন সম্পত্তি পেয়ে যাবে। আর তোর মৃত্যুর পর তোর কোনো বংশধর অমাবস্যার রাতে এই বাড়িতে যেন না থাকে। তুই এই সব কথা একটি পাণ্ডুলিপিতে লিখে রেখে দিবি, ঠিক আছে? ঠিক আছে গুরুদেব। আর আমার টাকায় বসে বসে কতদিন খাবি? এবার তো একটা কাজের ব্যবস্থা কর। আমি আর তোর পেছনে কোনো টাকা খরচ করতে পারবো না। আর 2 দিন সময় দিলাম তোকে। হয় তুই একটা কাজের ব্যবস্থা করবি, না হলে আমার বাড়ি থেকে চলে যাবি। মামা, আমি তো অনেক কাজের খোঁজ করছি। তোর এত কথা শুনে আমার কাজ নেই। আর 2 দিন, তার মধ্যে যদি কাজের ব্যবস্থা না করতে পারিস তাহলে আমার বাড়ি থেকে চলে যাবি। সুভাষের মামা এইসব কথাগুলি বলে নিজের কাজে চলে যায়। সুভাষের মা বাবা মারা যাওয়ার পর সুভাষ ওর মামার বাড়িতেই থাকতো। প্রথম দিকে সুভাষের মামা মামি ওর সাথে খুব ভালো ব্যবহার করত। কিছু বছর যাওয়ার পর সুভাষকে উঠতে বসতে উল্টো পাল্টা কথা শোনাতো। সুভাষ হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গিয়ে বসলো। কিরে সুভাষ, তোর মন খারাপ কেন? মানিকদা, অনেকদিন ধরে কাজ খুঁজছি, কিন্তু একটাও কাজ পাচ্ছি না। ও, এই ব্যাপার। আমার কাছে একটা কাজ আছে, তুই যদি চাস এই কাজটা করতে পারিস। কি কাজ মানিকদা? আরে আমাদের রায়বাবুর রতনপুরে একটা বাড়ি আছে না, ওই বাড়িটা দেখাশোনা করতে হবে। আমার কোনো অসুবিধাই নেই মানিকদা, তুমি একটু যোগাযোগ করে দাও। আমি রায়বাবুর সঙ্গে কথা বলে কালকে জানাবো। কাল তুই এখানে এসে আমার সাথে দেখা করবি। এই খবর শুনে সুভাষের মনটা খুব ভালো হয়ে যায়। সুভাষ খুশি মনে বাড়িতে চলে যায়। সেই দিন রাতে সুভাষের মামা সুভাষকে জিজ্ঞাসা করলো, কিরে, কাজ পেয়েছিস? কথাটা শুনে সুভাষের মনটা আবার খারাপ হয়ে যায়। ওর মামা ওকে উল্টোপাল্টা কিছু কথা শুনিয়ে দেয়। সুভাষ মন খারাপ করে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুভাষ ওই চায়ের দোকানে গিয়ে বসে। কিছুক্ষণ পর লোকটি চায়ের দোকানে চলে আসে। সুভাষ ওনাকে দেখে বলল, মানিকদা, রায়বাবুর সাথে কথা বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, তোর সাথে কথা বলবে বলেছে। চল আমার সাথে। এরপর ওরা রায়বাবুর বাড়িতে চলে যায়। রায়বাবু, এই হলো সুভাষ। তোমায় কালকে এরই কথা বলেছিলাম। নমস্কার রায়বাবু। তুমি আমার বাড়ির দেখাশোনা করার কাজটা করতে চাও? হ্যাঁ। তুমি কবে থেকে কাজ করতে চাও? কালকে থেকেই। ঠিক আছে,
এই নাও, তোমাকে 1 মাসের টাকা অগ্রিম দিয়ে দিলাম। কালকে তুমি ওখানে চলে যাবে। ঠিক আছে রায়বাবু। সুভাষ খুশি হয়ে বাড়িতে চলে যায়। সেই দিন রাতে সুভাষ ওর মামা মামিকে সব কথা খুলে বলে। সব শুনে ওর মামা বলল, ভালোই হলো, তোর কাজটা হয়ে গেছে। এবার আমরা একটু শান্তিতে থাকতে পারবো। তুই কাল সকাল সকাল বেরিয়ে পড়বি। মামার কথা শুনে সুভাষ মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুভাষ রতনপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর সুভাষ রায়বাবুর বাড়িতে চলে আসে। রায়বাবুর বাড়ি দেখে ও অবাক হয়ে যায়। ও বাবা, এত বড় বাড়ি! এ তো দেখছি রাজপ্রাসাদ। এরপর বাড়িটির দিকে এগিয়ে যায়। তোমাকে রায়বাবু পাঠিয়েছে? হ্যাঁ। তুমি ভেতরে এসো। এরপর ওরা ভেতরে চলে যায়। সেই দিন সুভাষকে বেশি কিছু কাজ করতে হয় না। এইভাবেই কয়েকদিন কেটে যায়। সুভাষের ওখানে থাকতে বেশ ভালোই লাগছিল। এমনই একদিন রাত্রে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সেই দিন অমাবস্যা ছিল। বাইরে থেকে শেয়ালের আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ সুভাষের ঘুম ভেঙে যায়। সুভাষ বিছানা থেকে উঠে বসে পড়ে। সুভাষ দেখতে পায় একটি ভয়ঙ্কর মূর্তি ওর দিকে তাকিয়ে আছে। এই দেখে সুভাষ ভয়ে ভয়ে বলল, কে কে ওখানে? হঠাৎ ছায়া মূর্তিটি অট্ট হাসিতে ফেটে পড়ে। ছায়া মূর্তিটি ওকে মেরে ফেলে আর ওর মাংস খেয়ে নেয়। রায়বাবু, যক্ষিণী তার কাজ সম্পূর্ণ করেছে। মানিক, এবারের মতো যক্ষিণীর খিদে মিটেছে। তুই পরের বছরের জন্য এই রকম অনাথ ছেলের খোঁজ করা শুরু করে দে। তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।